থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখানে রয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং আমি কুণাল ঘোষ। আমরা শুরু করার আগে একটি ভিডিও আপনাদের দেখিয়ে আমরা মূল বিষয়ে আসব। সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে, নিশ্চিন্ত থাকুন। এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। Now, 26,000 people's job has been cancelled after Calcutta High Court declared the recruitment process null and void. Now, those who were improperly appointed have been ordered by the court to repay their salaries within 4 weeks. আবার এই দেখুন 30 তারিখ আসছে, আরো 59,000 লোকের চাকরি যাবে সময়ের অপেক্ষা। 59,000 লোকের চাকরি যাবে সময়ের অপেক্ষা। আমরা পরিষ্কার বলতে চাই, বলছে এইখানে প্রথমে আপনি দেখলেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন একটা ধামাকা হবে। তারপরে আমরা দেখলাম মহামান্য কলকাতা হাইকোর্টের একটি রায়, এতজনের চাকরি চলে গেল। আবার বিজেপির ওন্দার বিধায়ক অমরনাথ, তিনি বলছেন আবার একটা রায় আসছে, 60,000 চাকরি যাবে। এই চাকরি যাওয়ার একটা পৈশাচিক উল্লাস। নরেন্দ্র মোদী সরকার চাকরি দেয়নি, চাকরিচ্যুত করেছে লোককে। বছরে 2 কোটি ধরলে 10 বছরে 20 কোটি চাকরি হয়নি, উল্টে সারা দেশে বেকার বেড়েছে। আর এখানে বিজেপির নেতারা পৈশাচিক আনন্দ করছেন এবং তাদের সঙ্গে গলা মেলাচ্ছে সিপিএম, কংগ্রেস। চাকরি যাওয়ার উল্লাস, পৈশাচিক উল্লাস। আমরা পরিষ্কার বলছি, শিক্ষামন্ত্রী বিস্তারিত বলবেন। আমরা খুব পরিষ্কারভাবে বলছি যে নিয়োগ বিষয়টি নিয়ে কিছু অন্যায়, কিছু ভুল কাজ হয়েছিল, যারা তদন্তের মুখে আছেন, আইনের পথে চলবে, তারা দোষীরা শাস্তি পেলে পাক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং ব্রাত্য বসুর হস্তক্ষেপে জটটা খোলার চেষ্টাটা শুরু হয়েছিল। অর্থাৎ অযোগ্যদের আইডেন্টিফাই করে যোগ্যরা যাতে চাকরিটা পান, সেই জায়গায় ব্রাত্য বসু, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে কথা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন, ব্রাত্য বসু একাধিক কর্মপ্রার্থীদের সঙ্গে বৈঠকও করেছেন। এবং যে বিষয়টা হচ্ছিল যে যাদের চাকরি নিয়ে কোথাও কোনো প্রশ্ন আছে, তদন্ত আছে, সে তদন্তটা হোক। কিন্তু যারা যোগ্য তারা চাকরি পাক, তারা চাকরি করুক। কিন্তু বিরোধী দলগুলি তারা চাইছিল এলোমেলো করে দেমা লুটে পুটে খাই, সমস্তটাকে নষ্ট করে দিতে হবে, সব চাকরি 12টা বাজিয়ে দিতে হবে। তার মধ্যে দাঁড়িয়ে তারা রাজনীতি করবে। শুভেন্দু বলল ধামাকা। কিসের ধামাকা? চাকরি চলে যাওয়ার ধামাকা। এতে উল্লাস। কতজন যোগ্য প্রার্থী পড়াচ্ছেন, কতজন যোগ্য প্রার্থী যারা ওয়েটিং লিস্টে রয়েছেন, প্যানেলে রয়েছেন, তাদের কর্মচ্যুত করা। যেখানে এসএসসি নির্দিষ্ট করে দিয়েছে যে বিতর্কিত বা প্রশ্নচিহ্ন আছে বা তদন্ত সাপেক্ষ চাকরি কাদের, তার মানে ধরে নিতে হবে বাকিদেরটা ডিসপিউট নেই। তো যাদের ডিসপিউট নেই তাদের চাকরি খাচ্ছে কোর্ট। এটা কোন ধরনের জাস্টিস? এটা তো ইনজাস্টিস, অবিচার। আবার একজন বলছেন, আবার একটা মামলা আসছে, আরো বেশি লোকের চাকরি খেতে হবে, উল্লাস। একদিকে যারা যোগ্য, যারা চাকরি করছেন, এত বছর ধরে চাকরি করলেন, বেতন পেলেন, জীবনে প্রতিষ্ঠিত, তাদের কাছ থেকে চাকরি ছিনিয়ে নেওয়া হচ্ছে। সামাজিক সংকট, স্কুলে, পাড়ায়, সমাজে লোকে তাকাচ্ছে, সবাই ভাবছে তাহলে এরাও কি, যার কোনো দোষ নেই, এক বন্ধনীভুক্ত করে দেওয়া হয়েছে।
তাহলে কি এরাও দুষ্ট? এরাও ঘুষ দিয়েছিল? অবিচার করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার, এসএসসি গেছে সুপ্রিম কোর্টে, কিন্তু বিজেপির এই চরিত্রটা, সিপিএম এর চরিত্রটা দেখে রাখুন, কংগ্রেসের এ রাজ্যের, যে লোকের চাকরি চলে যাক, যোগ্যরাও চাকরি চলে যাক, যে চাকরি করছে সে পথে বসুক, যে প্যানেলে আছে ওয়েটিং এ যে আমি চাকরিটা পেতে চলেছি, যার উদ্যোগ ব্রাত্য বসু নিতে শুরু করেছিলেন, চাকরি পেতে দেওয়া হবে না। আমরা এর তীব্র নিন্দা করছি। আমরা বলছি কোথাও এটা এক সূত্রে বাঁধা। বিজেপি বলে দিচ্ছে, তারপর কোর্টের রায় হচ্ছে। বিজেপি আগাম বলছে বিস্ফোরণ, তারপর কোর্টে লোকের চাকরি যাচ্ছে। আবার বিজেপির বিধায়ক বলছেন যে আরো কিছু লোকের চাকরি যাবে, আবার একটা কোর্টের অর্ডার আসছে। তাহলে বিজেপির পার্টি অফিস থেকে টাইপ করে আদালতে অর্ডার যাচ্ছে, নাকি আদালত যখন অর্ডার টাইপ করছে সেখানে বিজেপির লোক বসে থাকছে? এ নিয়ে যদি কেউ প্রশ্ন তোলেন, সেই প্রশ্ন তোলার অধিকার কারুর সবারই রয়েছে। আমরা যারা অযোগ্য বা যাদের চাকরি নিয়ে প্রশ্ন আছে, অন্যায় তদন্ত হোক। আর এসএসসি কাদের বিরুদ্ধে তদন্ত চলছে সেটা তো জমা দিয়ে দিয়েছে, সেটা তো প্রকাশ্যে এনে দিয়েছে। তাহলে তো যাদের তদন্ত হচ্ছে না, তার মানে তাদেরটা স্বচ্ছ। তাহলে তাদের চাকরিটা খেয়ে নিয়ে কোর্টের কোন ন্যায় বিচার? আর তাদের চাকরি খাওয়ার আনন্দটা পৈশাচিক উল্লাসে ভোটের বাজারে বাজার করতে নেমেছে এই সিপিএম, এই কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি। আমরা বলছি, ভারতীয় জনতা পার্টি যারা ধামাকার কথা বলছেন, চাকরি খাওয়ার কথা বলছেন, আর তারপরে যে বিচারকদের হাত দিয়ে চাকরি যাওয়ার অর্ডার বেরোচ্ছে, এদের মধ্যে কোনো যোগাযোগ আছে কিনা সেটাও সিবিআই এর তদন্তে আসা উচিত। এটাও সিবিআই এর তদন্তে আসা উচিত। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা দেখেছি বিচার ব্যবস্থায় থাকাকালীন বিজেপির সঙ্গে আলোচনার দরজা খুলে তিনি বিজেপির প্রার্থী হতে গেছেন। তাহলে বিজেপির নেতারা বলে দিচ্ছেন ধামাকা হবে, বিজেপির নেতারা বলে দিচ্ছেন চাকরি যাবে, আর কোর্ট চাকরি যাওয়ার অর্ডার দিচ্ছে। এর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা সেটাও সিবিআই তদন্তের আওতায় থাকা উচিত। ব্রাত্য বসু। ধন্যবাদ। হ্যালো, ধন্যবাদ আমার সহকর্মী, আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট সাংবাদিক বন্ধু কুণাল ঘোষকে। আপনাদের সবাইকে স্বাগত জানাই। কুণাল বিস্তারিতভাবে বলেছেন। মুদ্রা কথা হচ্ছে যে যেভাবে আগে থেকে আগাম ঘোষণা করে অমুক তারিখ একটা বোমা ফাটবে বা অমুক তারিখ চাকরি যাবে, আজকে এর আগের দিন বিরোধী দলনেতা বলেছিলেন, এবং আজকে পরিষ্কার দেখা যাচ্ছে যে ওন্দার বিধায়ক তিনি প্রায় উল্লাস প্রকাশ করছেন। এবং আমরা আগের দিনও দেখেছি যে যখন এই 26,000 চাকরি চলে যাওয়ার রায় আদালত দেয়, তখন প্রতিটি বিজেপি নেতার কণ্ঠে যে উল্লাস, যে রাজ্য সরকার বিপদে পড়ার থেকেও বিপদে তো পড়েইছে এটা বলতে চাইছেন তারা, এবং তার থেকেও বড় কথা এত মানুষের চাকরি চলে গেল, এটা যেন কি আনন্দের কথা। কথা হচ্ছে যে আজকেই এসএসসি একটা সাংবাদিক বৈঠক করে যে ন্যারেটিভ সেটেল করা হচ্ছিল যে এসএসসি নাকি অযোগ্যদের তালিকা আদালতে জমা দেয়নি। একটু আগে গত দুদিন আগে এসএসসি এই বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে। আজকেও খুব পরিষ্কারভাবে 20শে ডিসেম্বর এবং 5ই জানুয়ারি 20শে ডিসেম্বর এবং 5ই জানুয়ারি দুটি এফিডেভিট দিয়ে এসএসসি আজকে তার প্রেস কনফারেন্সে জানিয়েছে যে তারা কারা অযোগ্য চিহ্নিত করে, কারা যোগ্য তার মানে সেটাও চিহ্নিত করে তারা সেই তালিকা মহামান্য আদালতকে জমা দিয়েছিলেন। এরপর মহামান্য বিচারপতির যা মনে হয়েছে তিনি অযোগ্য এবং যোগ্য একসঙ্গে তিনি প্যানেল ক্যান্সেল করেছেন। আমরা তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছি। সুপ্রিম কোর্টেও সেই রায়, এখন ব্যাপারটা সাবজুডিস হয়ে যাবে, আমাদের মেনশন হয়ে গেছে, তাহলে ব্যাপারটা এখন বিচারাধীন। কিন্তু দু একটা কথা এর মধ্যে বলতেই হচ্ছে, যেমন সুপার নিউমারি পোস্ট নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে
এটা নিয়ে খুবই চর্চার মধ্যে গণমাধ্যমের মধ্যে রয়েছে। কথা হচ্ছে যে সুপার নিউমারি পোস্টে যে পোস্ট ক্রিয়েট করা হয়েছিল সেই পোস্ট থেকে কি কোনো চাকরি সরকার দিতে পেরেছে? উত্তর হচ্ছে না, দিতে পারেনি। কিন্তু একটি চাকরি দেয়া হয়েছে। কার কথা দেয়া হয়েছে? তৎকালীন বিচারপতি, বর্তমানে বিজেপির তমলুক কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায় একজনকে এই সুপার নিউমারি পোস্ট থেকে চাকরি দেওয়া হয়েছে। এর আগেও আমরা দেখেছি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন কাউকে চাকরি দিতে বলছেন, দপ্তর তাকে চাকরি দিচ্ছে। কিন্তু এই রায়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পরিষ্কার করে বলেন ওই সুপার নিউমারি পোস্ট থেকে একটি চাকরি একজন ক্যান্ডিডেটকে দেয়া হোক। তার মানে সুপার নিউমারি পোস্ট বৈধ কি অবৈধ তার বিচার আগে থেকেই বিচারপতি করছেন। একই সঙ্গে তিনি বলছেন যে এটা দুর্বৃত্তদের এবং দুর্নীতিগ্রস্তদের আড়াল করার চেষ্টা। একই সঙ্গে তিনি নিজে ও সুপার নিউমারি পোস্ট থেকে তিনি চাকরি দিচ্ছেন। যদি এটা অনৈতিক হবে, যদি এটা সবাইয়ের যদি আড়াল করার চেষ্টা হবে, তাহলে তো উনি বলতে পারতেন এসএসসি চাকরি দিক। সুপার নিউমারি পোস্ট থেকে কেন উনি চাকরি দেওয়ার কথা বললেন? দ্বিতীয়ত, সুপার নিউমারি পোস্ট থেকে কি একটি চাকরিও সরকার দিয়েছে? উত্তর হচ্ছে না, একটাও দেয়নি, একটাও দেয়নি। 3, এই সুপার নিউমারি পোস্ট কি আদালত, কি সিঙ্গেল বেঞ্চ, কি ডিভিশন বেঞ্চ, একবারও আদালত ধরে নিচ্ছে, আদালত ধরে নিচ্ছে যে এটা কাউকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে বা অযোগ্যদের পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি ধরে নিলাম আদালতের ব্যাখ্যাই ঠিক, কিন্তু আমাদের যে অপরাধ করেছে কোট আনকোট অপরাধীর, তারও তো একটা আত্মপক্ষ সমর্থন লাগে। উত্তর হচ্ছে কি সিঙ্গেল বেঞ্চ, কি ডিভিশন বেঞ্চ আমাদের থেকে, সরকারের থেকে কি একবারও জানতে চেয়েছে? বা এসএসসির থেকে যে এই সুপার নিউমারি পোস্ট তোমরা ক্রিয়েট করলে কেন, এফিডেভিট দিয়ে জানাও। উত্তর হচ্ছে একবারও জানতে চাওয়া হয়নি, একবারও কোর্ট জানতে চাইনি যে আপনারা কেন এটা ক্রিয়েট করলেন। তার মানে আমরা ক্রিয়েট করব এবং আপনি ধরে নেবেন এবং আমাকে আত্মপক্ষ সমর্থনে কোনো সুযোগ বা অধিকারও দেবেন না। আমি যদি অপরাধী হয়ে থাকি তাহলে অপরাধীরও তো একটা আত্মপক্ষ সমর্থনের একটা জায়গা থাকবে। আপনারা বলুন, প্লেন লজিকে বলুন যে আপনি ধরে নিচ্ছেন, তার মানে কোর্ট ধরে নিচ্ছে, কোর্টে ধরে নেওয়া থেকে মহামান্য বিচারপতি রায় দিচ্ছেন এবং মহামান্য বিচারপতির সিঙ্গেল বেঞ্চে তার পরবর্তী ক্ষেত্রে রাজনৈতিক অবস্থান কি হয়েছে সেটা গোটা পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষ দেখেছে। তাহলে এই সুপার নিউমারি পোস্ট কি আছে আদৌ না আছে, যেটা যৌথ মন্ত্রিসভা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিল, সেটা আমাদের কি কোর্ট কখনো বলেছে? মনে রাখবেন, এসএসসি ক্যান অ্যাপ্লিকেশন করে সিঙ্গেল বেঞ্চে দাবি জানিয়েছিল, আপনারা যদি বলেন যে সরকারকে আমরা বলবো যে সুপার নিউমারি পোস্ট আমরা ক্যান্সেল করে দেব, আপনারা আমাদের ইনস্ট্রাকশন দিন, অযোগ্যদের আপনারা বাদ দিতে বলুন, অযোগ্যদের বাদ দিয়ে সেই জায়গায় ওয়েটিং লিস্ট থেকে যোগ্যদের চাকরি দিতে বলুন। সিঙ্গেল বেঞ্চের বিচারপতি, তৎকালীন বিচারপতি, বর্তমানে বিজেপি নেতা, তিনি সেই ক্যান অ্যাপ্লিকেশনকে ডাস্টবিনে তুলে ছুঁড়ে ফেলে দিয়ে একটি সিবিআই দিয়ে দিলেন। তাহলে আমরা বারবার আমরা এই ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে বারবার চেয়েছি অযোগ্যরা সরে যাক, যোগ্যরা আসুক। তার জন্য যে যে পন্থা নিতে হয় দরকার হলে কোর্ট আমাদের বলে দিক, কোর্ট আমাদের দিশা দেখাক, এ কথাও আমরা বারবার বলেছি। তারপরেও সেটা না করে যেভাবে কার কথায় কার অঙ্গুলি হেলনে আমি জানি না, এই মাননীয় এই বিরোধী দলনেতা বা এই যে মাননীয় বিধায়ক যেটা বললেন, অর্থাৎ বিজেপির কথায় এগুলো করা হচ্ছে কিনা তাই নিয়ে কি আমরা প্রশ্ন তুলতে পারি না? বারবার এটা আমাদের সরকারকে বিপদে পড়ার পর, তথাকথিত কোট আনকোট বিপদে পড়ার পর তাদের যে উল্লাস আমরা দেখতে পাচ্ছি, তার মানে পুরোটা কোথায় একটা অদৃশ্য নেক্সাসে বাঁধা, একটা এর মধ্যে একটা যোগসূত্র আছে। সেই যোগসূত্র কোনো বিজেপি নেতা উৎসাহের আধিক্যে, আনপড় বিজেপি নেতা উৎসাহের আধিক্যে তিনি সেটা মুখ দিয়ে প্রকাশ করে ফেলছেন। আসলে এই ছেলে মেয়েগুলোকে তারা বলির পাঁঠা হিসেবে ভাবছে। এই ছেলে মেয়েগুলির জন্য তাদের কোনো দরদ নেই। আমি পরিষ্কার বলতে চাই, এই ছেলে মেয়েগুলির জন্য যদি কারোর দরদ থাকে, যদি কারোর ভালোবাসা থাকে, তাই সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রীর আছে। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এই ছেলেগুলির জন্য যারা যোগ্য তাদের জন্য তিনি যতদূর যেতে হয় তিনি যাবেন। আপাতত বিষয়টা আইনি লড়াইয়ের মধ্যে রয়েছে।
আইনি আমরা সুপ্রিম কোর্টে আবেদন করেছি, আমরা মহামান্য সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকবো। এসএসসি তাদের আজকে কে অযোগ্য এবং কে যোগ্য ইত্যাদি তালিকা নিয়ে যে ধোঁয়াশা তৈরি করার গতকাল বিজেপি নেতারা চেষ্টা করছিলেন, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এবং আমিও আপনাদের জানাচ্ছি এসএসসির কথার সূত্র ধরে যে 20শে ডিসেম্বর এবং 5ই জানুয়ারি দুটি এফিডেভিট দিয়ে এসএসসি জানিয়েছিল এই মাত্র এই কজন হচ্ছে অযোগ্য। সেটা হচ্ছে সেই সংখ্যাটা হচ্ছে 8%, আর বাকি 92% হচ্ছে যোগ্য। তাহলে আমরা আমাদের দিক থেকে যা যা করার করেছি, এবার আপনারা আপনাদের দিক থেকে যা যা করার করুন। কিন্তু মনে রাখবেন, এতগুলি ছেলে মেয়ে যে কর্মহারা হলো, যোগ্য মানুষ কর্মহারা হলো, সরকার কিন্তু তাদের পাশে ছিল, আছে এবং থাকবে। এইটুকু আপাতত আমরা বললাম। আপনারা এর মধ্যে দেখেছেন যে কিভাবে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চ্যালেঞ্জ দেওয়া সত্ত্বেও, আজকে আমি জানি না কতদিন হলো, লাস্ট দিন বোধহয় আমরা বলেছিলাম 100 দিন মতো হয়ে গেছে, হ্যাঁ 100 ঘন্টা মতো হয়ে গেছে, এখন 1000 ঘন্টা মতো বোধহয় হয়ে গেছে, যে না ঘন্টা দিয়ে হয়ে গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ দিয়েছেন, এবং সেই চ্যালেঞ্জ বিজেপির কোনো বড় শীর্ষস্থানীয় নেতা অ্যাকসেপ্ট করেননি। তাহলে বাংলার মানুষকে আপনি টাকা দেবেন না, যারা তথাকথিত অর্থে নিরন্ন মানুষ, গরিব মানুষ, তাদের আপনারা ভাতে মারবেন, যারা মধ্যবিত্ত শিক্ষিত ছেলে মেয়ে বাঙালি বলে তাদের আপনারা চাকরি খাবেন, এবং তারপর বাংলাতেই এসে ভোট চাইবেন, বাংলায় ঘুরে ঘুরে পরিযায়ী পাখির মতো বিভিন্ন জায়গায় যাবেন, বাংলার মানুষকে আবাস যোজনার টাকা দেবেন না, 100 দিনের টাকা দেবেন না, বাংলার মানুষদের চাকরি খাবেন, তার সেই চাকরি যাওয়াতে আনন্দ প্রকাশ করবেন, উল্লাস করবেন, এবং আগাম ঘোষণা করে দেবেন যে অমুক দিন একটা, আজকে ধরা যাক আজকে নাইট্রোজেন বোমা ফাটিয়েছি, সামনের দিন হাইড্রোজেন বোমা ফাটাবো, ফাটিয়ে 59,000 লোকের বাঙালির চাকরি খাবো। এইটা যদি হয়ে থাকে বিজেপির রাজনীতি, গোটা ভারতবর্ষেই বিজেপি নড়বড় করছে, ইন্ডিয়া জোটকে অনেক উজ্জ্বল দেখাচ্ছে। তো আমার মনে হয় যে কোথাও এই অপশাসন, এই দমবন্ধ করা, এই সারাক্ষণ সিবিআই, ইডি এবং এনআইএ ইত্যাদি হুমকি দেওয়ার যে রাজনীতি, ভয় দেখানোর রাজনীতি, ব্ল্যাকমেলিং এর রাজনীতি, দম বন্ধ করে দেওয়ার রাজনীতি, এই রাজনীতির অবসান ভারতবর্ষের মানুষ এই ভোটে দেবে। গণতন্ত্র জিতবে। গণতন্ত্রের সব থেকে বড় উৎসব নির্বাচনে, তা আমরা তার প্রমাণ এবার পাবো। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে এবার কুণাল ঘোষকে করতে পারেন। আপনারা যাকে করতে চান তার নাম করে বলবেন, এবং কোন কাগজ থেকে করছেন বা কোন ইলেকট্রনিক মিডিয়া থেকে করছেন তার পরিচয়টা সঙ্গে দিয়ে দেবেন। আমিও তো তাই বললাম। তা সেটার জন্যই তো আমি এক্ষুনি আপনাদের জানালাম যে আমরা যোগ্যদের জন্য সুপ্রিম কোর্টে গেছি। সুপ্রিম কোর্ট এবার কি রায় দেন মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি, আমরা সেই দিকে তাকিয়ে থাকব। এই যে যোগ্য এবং অযোগ্যকে মিলিয়ে দেওয়া হলো, এইটা খুব দুর্ভাগ্যজনক। আমরা এর আগেও যখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যখন বিচারপতি ছিলেন, আমরা তার কোর্টে গিয়ে বলেছিলাম যে যদি আপনি বলেন আমরা সুপার নিউমারি পোস্ট ক্যান্সেল করে দেবো, অযোগ্যদের বার করে দেবো, এবং তার জায়গায় যারা ওয়েটিং লিস্টে যোগ্যরা আছে তাদের আমরা ইনক্লুড করব। তিনি সে পন্থা নেননি, আমি একটু আগেই বলেছি। ফলে পুরোটাই একটা সোশ্যাল পারসেপশন বিল্ড আপ করা হচ্ছে যে তৃণমূল মাত্রে এই এবং সেটা সর্বস্তর থেকে চেষ্টা করা হচ্ছে। এলিট ভারতবর্ষ এটা করতে চাইছে। মামাটি মানুষের ভারতবর্ষ মমতা ব্যানার্জির সঙ্গে ছিল, আছে এবং থাকবে। এই সবই তো এগুলো আপনি তো আমার এই প্রশ্ন তো আপনার মতো এই প্রশ্ন তো আমারও। সেই প্রশ্নের নিরসন খুঁজতে যারা 40 হয়ে গেছে তারা আদৌ পরীক্ষায় বসতে পারবে কিনা, এই যে পুনর্মূল্যায়ন করতে বলা হচ্ছে, তারা আদৌ পরীক্ষায় বসতে পারবে কিনা, এটা কোনো দিক নির্দেশ নেই। হ্যাঁ, তো সেটাও তো আমরা আমাদের সুপ্রিম কোর্টে সেটা জানাবো, একজন করে। বলুন, বলছি যোগ্য, আপনি কে, পরিচয়টা দিন। আমি রেশমি সিএন থেকে। এই যোগ্য এবং অযোগ্যদের চিহ্নিত করা কি করে হবে? 19,000-এর মধ্যে আমরা চিহ্নিত করব না। এ তো ওএমআর শিট সিবিআই হার্ড ডিস্ক ধরেছে, সেখান থেকে সিবিআই চিহ্নিত করেছে, সিবিআই এসএসসি কে জানিয়েছে, এসএসসি আদালতকে জানিয়েছে। এই তো
এ তো আমাদের করার কথা না, এটা এসএসসির কাজ প্রাথমিকভাবে। এবং তারপর যখন বিচারপতি রায় দিয়েছিলেন যে সিবিআই ওএমআর শিট বার করে বলে দেবে কারা অযোগ্য, সেই তালিকা সিবিআই দিয়েছে, সেই তালিকাই এসএসসি কোর্টকে দিয়েছে। তাহলে এসএসসির কাছে কি কোনো তার নির্দিষ্ট কোনো নথি নেই, পুরোটাই সিবিআই এর উপর নির্ভর করে? দেখুন, এসএসসির কাছে নথি ছিল, সেই নথি যদি ক্র্যাক করে, আদালতের নির্দেশে সেই নথি যদি সম্পূর্ণ হার্ড ডিস্ক নিয়ে যদি চলে যায়, তখন এসএসসি তো সিবিআই এর ভাষ্যের উপরে নির্ভরশীল, এবং সিবিআই এর ভাষ্য তারা মিলিয়ে দেখেছে, সেই অনুযায়ী তারা এসএসসি কোর্টে এফিডেভিট জমা দিয়েছে। তো সুমন টিভি9-এর সিদ্ধার্থ মজুমদার একটু আগেই বলেছেন 2016 সালে নতুন আইন করে ওএমআর সিট, অরিজিনাল ওএমআর সিট রাখার যে উর্ধ্বসীমা 1 বছর করা হয়েছিল। অরিজিনাল ওএমআর নেই বলেই এত সমস্যা হচ্ছে। আপনারই পূর্বসূরি তখন মন্ত্রী, ওএমআর সিটের সংরক্ষণের নীতি 1 বছর করে ফেলেছিল, আগে অনেক বেশি সময় ছিল। এটাই তো মূল সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। দেখুন, সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি, এখন থেকে যে এসএসসির পরীক্ষা হবে অন্তত 10 বছর ওএমআর শিট সংরক্ষণ রাখতে হবে। পরে পুরনো ক বছরের ঊর্ধ্বসীমা ছিল বা আপার সিলিং কি ছিল, সেটা নিয়ে এখন আমাকে প্রশ্ন করে কোনো লাভ নেই। আপনাদেরই দলের মন্ত্রী তখন ছিলেন, তিনি এই নীতি আনলেন, ফলে সমস্যা তৈরি হলো, দল কি দায় এড়াতে পারে? দল দায় এড়াচ্ছে না, সেই কারণেই পার্থবাবু যিনি অন্যায়টা করেছেন, দল যাবত তখন যিনি শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তিনি এবং কয়েকজন যদি বিতর্কিত কাজে জড়িয়ে থাকেন, দায় তাঁদের। দল তো তাকে বলেনি, কিন্তু তিনি যেহেতু দলের সরকারের মন্ত্রী, তিনি যেহেতু দলের মহাসচিব, দল তাই ব্যবস্থা নিয়েছে। দল তো তাকে এই কাজগুলো করতে বলেনি। দল তাকে বলেনি যে আপনি এই ধরনের সমস্ত আইন কানুন আনুন বা এই ধরনের অনিয়ম করুন, অমুক ব্যক্তির সঙ্গে প্রেম করুন, তার বাড়িতে টাকা রাখুন, এগুলো তো দল বলে দেয়নি। তো সুতরাং দলের ঘাড়ে চাপিয়ে কি হবে এগুলো? দলের নেতা, দলের মন্ত্রী, দল ব্যবস্থা নিয়েছে। दादा मेरा सवाल है, इंडिया अलायंस के पार्टनर और एडवोकेट विकास रंजन भट्टाचार्य ने मुख्यमंत्री के खिलाफ कंटेम्प्ट प्ली को जो है फाइल किया है। आज अभी थोड़ी देर पहले भी हाई कोर्ट ने उसकी सुनवाई की है, और आने वाले दिन में उन्होंने जो कमेंट दिया था कि पूरा हाई कोर्ट खरीद लिया गया है, उस पर भी सुनवाई होगी। कैसे देखते हैं इसको? देखिए, ये ममता जी का क्या कहना था। हमारा जो एलिगेशंस है, हम लोग, ममता जी, पूरा पार्टी, हम जुडिशियरी को सम्मान करता है, रेस्पेक्ट करता है, আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করি, উই রেসপেক্ট द जुडिशियरी। लेकिन एग्जाम्पल तो अभिजीत गांगुली है। हम लोग का जो कहना था, हम लोग का जो एलिगेशंस थे, सर्टेन चेयर्स, कई जज, कुछ जज, 2 और 3 जज और 4-5 जज, उसका जो ऑर्डर आ रहा है, ऑब्जर्वेशन आ रहा है, क्वेश्चंस आ रहा है, वो पॉलिटिकली मोटिवेटेड है। वो गवर्नमेंट को डिस्टर्ब करने के लिए प्री प्लान तरीका से आ रहा है। तो हम लोग का जो एप्रिहेंशन था वो सच था, वो तो अभिजीत गांगुली वो तो प्रूव कर दिया। तो इसीलिए ममता जी को जो कहना था, ममता जी कभी पूरा हाईकोर्ट को, सब जज को ममता जी कभी डिसरेस्पेक्ट नहीं किया। लेकिन सर्टेन जजेस, 2-3 जजेस, ऑनरेबल जजेस, जिस तरह बात करते हैं, जिस तरह ऑर्डर देते हैं, जिस तरह ऑब्जर्वेशन देने के नाम से वो एंटी गवर्नमेंट, एंटी तृणमूल मैसेज दे रहा है, हमारा And already Indians are very confused when they have seen the much respected judge like Ranjan Gogoi or like Abhijit Ganguly. So people are very confused now. Who is actually judge and who is actually political leader? हम लोग कैसे जानेंगे? जो अभिजीत गंगोपाध्याय, अभिजीत गांगुली, वो चेयर में बैठ के, नौकरी में रहकर भी भाजपा से डिस्कशन किया और रिजाइन करके भाजपा का कैंडिडेट बन गया। हम लोग ये क्या गारंटी हाई कोर्ट देंगे कि वेटिंग लिस्ट में दूसरा कोई नहीं है? ये गारंटी कौन देगा? जो अंदर में पॉलिटिकल एजेंडा है, दिमाग में पॉलिटिकल एजेंडा है, और चेयर में बैठ के
सरकार का खिलाफ राय दे रहा है, तो ये अगर एक कंस्पिरेसी है तो इससे अगर हम लोग क्वेश्चन उठाना चाहता है तो उसका तो बेस है और उसका प्रूफ है ये रंजन गोगोई, उसका प्रूफ है ये अभिजीत गांगुली. Didi is, I think she tried to say we are waiting for the lots of Ranjan Gogoi or Abhijit Ganguly. That's I think she hasn't said. So I don't think it's a contempt of court. আপনি হ্যাঁ একবার তো বলিনি, কোথায় বললাম আমি? না না, যেটা ভোট চাইছে বললাম, বিজেপির ক্ষতি এবং চাকরি খাওয়া দেখিয়ে উল্লাস দেখিয়ে বিজেপি তারা চাকরি যাওয়াতে উল্লাস প্রকাশ করছে এবং চাইছে তারা চাকরি যাক. আমরা ভিডিও চালিয়ে দেখিয়েছি যে আমরা তো পরিষ্কার বলছি, এক প্রতীক শব্দটা মানে কি, প্রতীক সিম্বল মানে কি, সিম্বল মানে অনেক কিছু আছে, তার মধ্যে একজন তিনি সিম্বল হন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিম্বল. তো তাহলে আমরা যখন প্রথমে বলছিলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতি করছেন, তখন তো বলা হচ্ছিল আদালতকে সমালোচনা করা যায় না. তাহলে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন এসে বিজেপিতে দাঁড়ালেন, তখন এই যারা প্রশ্ন করছিলেন তারা নীরব হয়ে গেলেন, তো হঠাৎ দেখলাম. ফলে আমরা কখনোই সব বিচারপতিকে বা গোটা কোর্টকে কখনো বলিনি. আমরা বলছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটা বিজেপির পক্ষে রায় দেওয়ার পর তিনি রাজ্যসভায় নমিনেটেড হয়ে যান, একজন কলকাতা হাইকোর্টের বিচারপতি, তাহলে ওয়েটিং লিস্টে যে আর কেউ নেই এই গ্যারান্টিটা কে দেবে? আর বিজেপি চাইছে চাকরি যাক, সেইটাই রায়তে প্রতিফলিত হচ্ছে. এসএসসি বলে দিচ্ছে অযোগ্য এতজনের চাকরি হচ্ছে ডিসপিউটেড, তাহলে বাকিরা যোগ্য, অথচ রায়তে যোগ্যদেরকেও অনিশ্চয়তায় ফেলে দিয়ে লন্ডভন্ড করে দিয়ে অপোজিশনকে পলিটিক্স করতে দেওয়া হচ্ছে. তো সেইখানে আমরা যোগসূত্র খুঁজবো না. আর দুই, আমরা পরিষ্কারভাবে বলেছি যে লিডার অফ অপোজিশন বলেন যে সোমবার একটা বোমা পাঠবে, সোমবার এরকম চাকরি যায়, এবং তারপর আজকে এই কি যেন নাম ওন্দার বিধায়ক, তিনি বলেছেন যে সামনের দিনে আরো একটা বোমা ফেটে 59,000 লোকের চাকরি যাবে. এটা বিজেপির চাকরি যাওয়ার জন্য বিজেপির উল্লাসের কথা বলা হয়েছে. বিজেপি যে কতটা বাঙালি চাকরি খেতে এবং খেলে এবং যেতে পছন্দ করে, সেই কথাটাই এখানে খুব পরিষ্কার. যদি আগামী রায় প্রমাণিত হয়, আগামী রায় দেখা যায় যে সত্যি আবার চাকরি যাচ্ছে, তাহলে ধরে নিতে হবে বিজেপির পার্টি অফিস থেকে অর্ডারটা টাইপ হয়ে এসছে, সেটা লিক আউট হয়েছে বলেই তাদের এমএলএ আগাম বক্তৃতা করেছেন. যদি আগামী রায় একজনেরও চাকরি যায়, তাহলে ধরে নিতে হবে বিজেপির পার্টি অফিস থেকে অর্ডারটা টাইপ হয়ে এসছে, সেই কারণেই বিজেপির এমএলএ আগাম বলছেন যে চাকরিটা যাবে, আবার একটা আসছে. উজ্জ্বল নিউজ 18 বাংলা থেকে বলছি, তাই সেটা হচ্ছে কি এতদিন পর্যন্ত কোর্টের যে রায় তা নিয়ে বৈধ অবৈধ আলাদা নিয়ে চর্চা চলেছে, কিন্তু শেষ পর্যন্ত যোগ্য অযোগ্য এটা নিয়েও কিন্তু মাপকাঠি, মানে একটা বিষয় বোঝা যাচ্ছে যে কিছু লোককে বলা যে টাকা ফেরত দিতে হবে, এবার কারা দেবে, কিভাবে দেবে, এই নিয়ে একটা বিষয় রয়েছে. এগুলো কেন, মানে এরকম যে বিষয়গুলো রয়েছে এগুলো কেন, এটা কিভাবে হবে? না, যোগ্য অযোগ্য বিষয়টা কিন্তু মাননীয় ব্রাত্য বসু খুব স্পষ্ট করে বলে দিয়েছেন যে এটা নিয়ে গেছে সিবিআই, তদন্ত করেছে সিবিআই, জানিয়েছে সিবিআই, সেইটাই এসএসসি জানিয়ে দিয়েছে. সুতরাং এতজন ডিসপিউট আছে মানে বাকিরা ডিসপিউট নেই, এ তো প্রমাণিত. আর বাকিটা এই যেভাবে রায় দিয়েছেন, সেই রায়তে এসএসসি একমত নয় বলেই তো সেটা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে. টাকা ফেরত দেওয়ার একটা বিষয় বলা হচ্ছে যে এই কদিনের মধ্যে. হ্যাঁ, এবার টাকাটা ফেরত দেবে কারা? যদি গোটা প্যানেল বাতিল হয়ে থাকে তাহলে তো সকলেই টাকা ফেরত দেওয়া উচিত. তাহলে কি যারা প্যানেলের বাইরে থেকে যারা বহির্ভূতভাবে ঢুকেছিল তাহলে তারা যদি দেয়, তাহলে তারা কি কেবলমাত্র অযোগ্য? তাহলে বাকিরা দেবে না কেন? এইরকম শতেক প্রশ্ন আছে. হ্যাঁ, তো আর দ্বিতীয়ত মানে যে রাইট অফ লেবার যে বলে যে আপনি যদি কাজ করে থাকেন তাহলে সে কাজের টাকা আপনি ফেরত দিতে পারেন না. তো এরকম শতেক প্রশ্ন আছে বলেই তো আমরা সুপ্রিম কোর্টে গেছি এই রায়কে চ্যালেঞ্জ করে. ব্রাত্যদা, আমি প্রবীর 24 ঘন্টা বলছি, আপনি এক্ষুনি বললেন ওএমআর সিট 10 বছর থাকবে সরকারি ভাবে যা যা করা আগামী, মানে এটা কি ভাবনায় রয়েছে না অলরেডি ইমপ্লিমেন্ট? এটা আমরা প্রায়, আমাদের তো এসএসসি হয়নি এখনো পরীক্ষা, আগামী দিনে যখন হবে তখন দেখবেন এটা ইমপ্লিমেন্ট করেই আমরা করব. আরেকটা বিষয়, সুপ্রিম কোর্টে আপনাদের মামলা গৃহীত হয়েছে কিনা?
হ্যাঁ, গৃহীত হয়েছে, তাই তো জানি। দাদা অর্পণ বর্তমান থেকে বলছি, যারা চাকরি হারিয়েছেন তাদের একটা বেসিক প্রশ্ন হচ্ছে তারা এই মাসের বেতনটা পাবেন কিনা, এক। আর দ্বিতীয়ত হচ্ছে তারা চাইছেন যে সরকার যাতে এটা প্লি করে সুপ্রিম কোর্টে যে তাদের বেতনটা যাতে আপাতত চালু থাকে এবং 100% আমরা সেটাই প্লি করব। এবং পুরোটাতেই আমরা দেখুন, এটা আইনি অনেক ব্যাপার, সাবজুডিস ব্যাপার আছে। আমি সব মন্তব্য এখানে আমি আপনাদের সামনে আমরা কি চাইবো বা না চাইবো সেটা আপনাদের সামনে খুব পরিষ্কার করে এখন বলতে চাই না, কিন্তু যা চাইবো তা ওই শিক্ষক স্বার্থেই চাইবো। আর এপ্রিল মাসের মাইনেটা তারা মানে সেটা এপ্রিল মাসের মাইনে এখানে প্রেস কনফারেন্স করে আমার পক্ষে বলা মুশকিল। ব্রাত্যদা রণজয় বলছে এনকেটিভি থেকে। একটু আগে কুণাল ঘোষ বললেন যে যেভাবে 26,000 শিক্ষকের চাকরি গিয়েছে এবং সেখানে কোনো নেক্সাস রয়েছে কিনা সেই জায়গা থেকে তদন্ত হওয়া উচিত বিজেপি নেতাদের সঙ্গে। শিক্ষামন্ত্রী হিসেবে আপনি কি মনে করছেন এই বিষয়ে? দেখুন, আমি তো যদি শিক্ষামন্ত্রী হিসেবে আপনি যদি আমার প্রশ্ন করেন, আমি তো এখানে তৃণমূলের নেতা হিসেবে বসেছি। এখন শিক্ষামন্ত্রী হিসেবে প্রশ্ন করলে আমি তো তৃণমূল শিক্ষকেরও নেতা, বিজেপি শিক্ষকেরও নেতা, এমনি মন্ত্রী, বিজেপি শিক্ষকেরও মন্ত্রী, এবং এমনি যিনি কোনো রাজনীতি করেন না তারও মন্ত্রী। আমি তো বিষয়টাকে এইভাবে দেখি। ফলে আমার মন্ত্রী হিসেবে আপনি এখানে যে আমার ভাষ্য চাইবেন না, মন্ত্রী হিসেবে আমার ভাষ্য চাইতে হলে আপনি বিকাশ ভবনে চাইবেন। আমি সৌরভ বলছেন, TV9 বাংলা থেকে। ব্রাত্যবর কাছে আমার প্রশ্ন, সেটা যে 2016 সালে যে বছর ওএমআর এর যে সংরক্ষণের যে সময়সীমা, যেটা 1 বছর করে দেওয়া হলো, আজ এসএসসি কমিশনের চেয়ারম্যান তিনি নিজেও বলছেন যে সেটা যদি না হতো তাহলে হয়তো সমস্যাটা কম হতো, জটিলতা কম হতো কোথাও। সেটা আমার সময় নয়, আমি বলতে পারবো না। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের একটা কোথাও দায় থাকে যে তারা এটাকে অ্যাপ্রুভ করলো কি করে, যদি কোথাও থেকে আসে তারা সরকারকে একবার জানানো না যে এরকম এটা করতে পারা হচ্ছে সমস্যা। দেখুন, এটা তো 16 সালে হয়ে গেছে, তখন 16 সালে সিদ্ধান্ত হয়েছে, সরকারি সিদ্ধান্ত। এবার এসএসসি সিদ্ধান্ত নিয়েছে, ডিপার্টমেন্ট সেটাই হয়তো শিলমোহর দিয়েছিল তখন। এখন আমি তো বলছি যে আমরা একটা অন্য পলিসি নেব। দায় নিশ্চয়ই থাকে, দায় আছে বলেই তো এই সিচুয়েশনটা তৈরি হয়েছে। আমার মনে হয় এসএসসি চেয়ারম্যান সেটাই, মানে বর্তমান এসএসসি চেয়ারম্যান সেই ভাষ্যটাই দিতে চেয়েছেন। থ্যাংক ইউ। কুণালদার কাছে আমার প্রশ্ন, কুণালদার কাছে প্রশ্ন, সৌমিত্র খাঁ বিশ্ববিদ্যালয়ে তিনি প্রার্থী হয়েছেন বিজেপি। তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে যে শিক্ষক নিয়োগ প্রার্থী পিছু 8 লক্ষ টাকা চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আকাশ বন্দ্যোপাধ্যায়। মানহানি মামলায়, মানে উনি এক্সপেক্টই করছেন মানহানি মামলা করা হবে, তাহলে জামা কাপড় খুলে নেওয়ার হুঁশিয়ারি। আরে ও তো যার কথা ওর বউ মানে না, ওর প্রাক্তন স্ত্রী ওর বিরুদ্ধে ক্যান্ডিডেট, ও ভুলভাল কথা বলে বলে ও ঠিকঠাক রাজনীতি করে না, ঠিকঠাক কথা বলে না, এগুলো তো সুজাতা মণ্ডল বলছেন যে জিততে চলেছে। তো এখন সুজাতার কাছে হারতে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আবল তাবল কিছু কথা বলে। ও আগে সুজাতাকে ভোটে লড়ুক, তারপর এসব বিষ্ণুপুরের বাইরের কথা নিয়ে ভাববে। আজকে শ্রীরামপুরে প্রচার করার সময় আমার দুজনের কাছে প্রশ্নটা আছে, যেহেতু কাঞ্চন মল্লিক একই সঙ্গে তারকা জগৎ থেকেও আছে এবং অভিনয় জগৎ থেকেও আছেন, দুজনের কাছে প্রশ্নটা, কাঞ্চন মল্লিককে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনি প্রচারের গাড়িতে আসবেন না, মহিলারা রিয়াক্ট করছেন, আপনি নেমে পড়ুন গাড়ি থেকে। শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রার্থী আমার, তা আমার মনে হয় তার সম্পূর্ণ অধিকার আছে তিনি কাকে সঙ্গে গাড়িতে নেবেন আর কাকে গাড়িতে নেবেন না। সেখানে তার যদি কোনো সমস্যা ঘটে থাকে সেটা তার উপর, তার বিবেচনার উপরই ছাড়া উচিত। ফলে এখানে আমার তার বিবেচনাকেই আমি এন্ডোর্স করছি। পুরোটাই ফ্রন্ট ফুট, কোনো ব্যাকফুট বলে ব্যাপার নেই। কিছু খারাপ জিনিস হয়েছে, কারা করেছে সবাই জানে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। এখন মমতাদির নির্দেশে, অভিষেকের উদ্যোগে এবং ব্রাত্যর হস্তক্ষেপে যোগ্যদের চাকরিতে বহাল রাখা এবং ওয়েটিং লিস্টে যারা আছে যোগ্য, তাদের স্বার্থে তাদের যাতে চাকরি হয় সেই চেষ্টাটা ব্রাত্যরা করছিলেন। তার মাঝখানে বিরোধীদের অক্সিজেন দেওয়ার জন্য এই মুড়ি মিছড়ি মিশিয়ে যোগ্যদের ঘাড়েও কোপ মেরে একটা রায় এসছে, তার বিরুদ্ধে লড়াই হচ্ছে। মানুষ বুঝবেন, যোগ্য যারা আছে তারাও বুঝছেন যেটা পলিটিক্স করার জন্য করা হচ্ছে। এখানে এক অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেরিয়ে এসে গেছেন, তিনি 2-4টে ছায়া রেখে গেছেন, তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাজ করছেন, যারা ওয়েটিং লিস্টে আছেন পরের হয়তো আত্মপ্রকাশ করবেন। আপনি কোন কাগজ? হ্যাঁ,
देखिए, ये जो भाजपा वालों है, भाजपा का जो सो कॉल्ड ऑपोजिशन लीडर है, वो पहले बोल रहा है देखिए धमाका हो रहा है, तब ये नौकरी जाने का ऑर्डर निकला। फिर एक भाजपा एमएलए, वो ओंदा का, बांकुड़ा डिस्ट्रिक्ट का ओंदा का, वो अमरनाथ, वो बोल दिया फिर एक डेट, वह पर एक 59,000 कोर्ट का ऑर्डर आ रहा है, 59,000 नौकरी जाएंगे, 59,000 नौकरी जाने वाला है। तो ये कैसे हो रहा है? ये भाजपा ऑफिस से क्या ऑर्डर टाइप करके आ रहा है कोर्ट में, या कोर्ट जब टाइप कर रहा है वहां पर भाजपा वालों बैठे हुए हैं? तो इसमें एक नेक्सस है कि नहीं है, ये भी तो सीबीआई का जो इन्वेस्टिगेशन है उसमें होना चाहिए। ये कैसा हो रहा है जो भाजपा वालों पहले बोल रहा है नौकरी जाने वाला है, ऑर्डर आ रहा है, और दूसरा फिर ऐसा ही होने वाला है? वो तो नेक्सस है, वो तो इन्वेस्टिगेशन में आना चाहिए। दादा, एक तरफ अमित शाह कह रहे हैं कि सरकार में आने के बाद कुछ राज्यों में ओबीसी रिजर्वेशन से वो मुस्लिमों को हटा देंगे, वहीं दूसरी ओर नेशनल जो चेयरपर्सन है ओबीसी कमीशन के, उन्होंने कहा है कि बंगाल में ज्यादा बेनिफिट मिल रहा है मुस्लिम्स को अंडर ओबीसी कैटेगरी और हिंदू को नहीं मिल रहा है। कैसे देखते हैं इसको? देखिए, ऐसा बेसलेस एलिगेशन है। यहाँ पर जो ओबीसीज है, ममता बनर्जी का जो पॉलिसी है, वो हिंदू हो सकता है, वो मुस्लिम हो सकता है, जो बेनिफिट मिलना चाहिए सबको समान बेनिफिट हो रहा है। तो वो लोग हिंदू मुसलमान पोलराइजेशन के लिए ऐसे कैंपेन, ऐसे एक पॉइजनस कैंपेन कर रहा है, इसका कोई बेस नहीं है। कुणाल दा, कल प्रधानमंत्री ने ये कहा कि इंडी गठबंधन में जितने दल हैं वो एक साल एक प्रधानमंत्री की पॉलिसी बना रहे हैं कि हर दल से एक प्रधानमंत्री बनेगा एक साल के लिए। वो अपने चेयर के बारे में सोचिए, उसका चेयर, उनका चेयर जाने वाला है। अभी विकल्प गवर्नमेंट जो है वो ओथ लेने वाला है दिल्ली में, तो आपने चेयर के लिए सोचिए। ऑपोजिशन कैसे गवर्नमेंट फॉर्म करेंगे, ये ऑपोजिशन का जो जुरिस्डिक्शन है, ऑपोजिशन का हक है, और ऑपोजिशन उसका स्ट्रेटेजी तैयार कर रखा है। এই মুহূর্তে ডেভেলপমেন্ট মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। এই রায় এবং এসএসসির যে রায়, সেই রায়ের বিরুদ্ধে বিভিন্ন মঞ্চে মুখ্যমন্ত্রী বলেছেন। তার প্রেক্ষিতে কৌস্তব বাগচি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং অনিন্দ্য সুন্দর দাস, তাদের মামলা শতপ্রণোদিত মামলা গ্রহণ করা হয়েছে। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে উনি বারবার বিভিন্ন জায়গায়, মানে মুখ্যমন্ত্রীকে মিন করে, যে বিচার প্রক্রিয়া এবং বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন। বিচার ব্যবস্থার প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পূর্ণ আস্থা আছে। কয়েকজন বিচারপতি লাগাতার তারা এখতিয়ার বহির্ভূতভাবে নির্দেশ এবং পর্যবেক্ষণের নামে তৃণমূলের নেতা নেত্রীদের আক্রমণ করেছেন। তার প্রমাণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারকের চাকরি থাকাকালীন বিজেপির সঙ্গে ডায়ালগ ওপেন করে ক্যান্ডিডেট হয়েছেন, তারপর ইস্তফা দিয়ে রাজনীতিতে জয়েন করেছেন। ফলে এই বিচারপতিদের এই অংশ নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। মুখ্যমন্ত্রী শুধু তাদের বিরুদ্ধে বলেছেন, এর বাইরে সামগ্রিক জুডিশিয়ারি এবং বিচারপতিদের প্রতি, আদালতের প্রতি মুখ্যমন্ত্রীর পূর্ণ আস্থা আছে। এবার জনসভা বা কোনো জায়গায় কোনো বিক্ষিপ্ত অংশকে নিয়ে তার বিকৃত ব্যাখ্যা দিয়ে যদি আদালতে কোনো কিছু হয়, সেটা আদালতে সে লড়াই মুখ্যমন্ত্রী লড়ে নিতে পারবে। আর আপনি যাদের নাম বললেন তাদের যদি মানে উকিলি পরিচয়ের বাইরে যদি রাজনৈতিক পরিচয়ে যান, তাহলে দেখবেন এই ঠিক যেটা আমরা বলি, জগাই, মাদাই এবং গদাই, তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মামলা করেছে। তাই তো করার কথা, তারা একসঙ্গে জোট বেঁধেছে, মামলা করতে আর ক্ষতি কি আছে? আমি একটা অ্যাড করে দেবো, ব্রাত্য পুরো সমর্থন করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, আমি ওটা সেকেন্ড করছি। পুরোদস্তুর সমর্থন করছি। কাঞ্চন মল্লিক একজন বিশিষ্ট অভিনেতা, তিনি বিধায়কও, কিন্তু যেহেতু তিনি জনপ্রতিনিধিত্বে আছেন, জনগণের দরবারে আছেন, ফলে তার ব্যক্তিগত তিনি কোথায় কি করছেন তার ব্যাপার, কিন্তু সামাজিক মাধ্যমে যে রুচিতে, যে ভঙ্গিতে যেসব বিষয়ে তিনি আনেন, তার অনেক বেশি সতর্ক হওয়া উচিত। তার যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক, ফলে সবটাই ব্যক্তিগত এবং সবটাই শিল্পী, এইভাবে এটা হতে পারে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন একদম সঠিক কথা বলেছেন। মুর্শিদাবাদে
ভোটের বুথের 50 মিটারের মধ্যে তৃণমূল কর্মীর একজন বিস্ফোরণে হাত উঠে গেছে। বারবার মুর্শিদাবাদ কেন অশান্ত হচ্ছে? তার কারণ মুর্শিদাবাদ বা কিছু কিছু এলাকায় বিজেপি, কংগ্রেস, সিপিএম আর একটা দল এরা হাত মিলিয়ে কিছু অশান্তি করতে চাইছে। ওরা হারবে, অশান্তি করে প্রচারে রাখতে চাইছে বিষয়টা, তৃণমূলের বিরুদ্ধে কিছু নেগেটিভ খবর যাতে হয়। এই কারণে যে প্রদেশ কংগ্রেস সভাপতি এবং সিপিএম এর রাজ্য সম্পাদক দুজনেই মুর্শিদাবাদ থেকে লড়ছেন। সহজ উত্তর। এটা সম্পূর্ণ পুরসভার প্রশাসনিক বিষয়। আমার মনে হয় মেয়র তিনি এই ব্যাপারটা যথেষ্ট স্পষ্টভাবে বলে দিতে পারেন। থ্যাংক ইউ। ওকে। এখনো পর্যন্ত সারা দেশে, শুধু বাংলা নয়, কোথাও সিএ অ্যাপ্লাই হয়নি। হোম মিনিস্ট্রিতে আরটিআই করা হয়েছিল, তার প্রেক্ষিতে এই রিপোর্টটা জানা যাচ্ছে। সিএ অ্যাপ্লাইটা হবে কি করে? সিএ এই যে জানা যাচ্ছে যে মানুষ সিএ তে অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাই করছেন না, তার কারণ হচ্ছে বিজেপি যে ভুল বোঝাচ্ছে, বিপদে ফেলছে, সেটা মানুষ অ্যাপ্লাই করার সময় বুঝতে পারছেন। প্রথমে আপনাকে বলতে হবে যে আপনি ভারতবর্ষের নাগরিক নন, আপনি অমুক দেশের নাগরিক। এইটা যদি আপনি প্রথমেই ডিক্লেয়ার করে দেন, তো তাহলে ভারতের সুযোগ সুবিধা, আপনার গোটা ভবিষ্যৎটা অনিশ্চয়তায় চলে যাবে। ব্যাপারটা এই নয় যে আপনি একটা ফর্ম ফিল আপ করলেন, একটা নিঃশর্ত নাগরিকত্ব দিয়ে দিল, বিষয়টা সেরম নয়। তার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যাদের ভোটার তালিকায় নাম আছে, আধার কার্ড আছে, অন্যান্য ডকুমেন্ট আছে, তারা নাগরিক। কিন্তু বিজেপি বলছে সিএ এর ফর্ম ফিল আপ করুন, নাগরিকত্ব দেব। এই ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনাকে সেলফ ডিক্লারেশন দিতে হচ্ছে যে আপনি ভারতের নাগরিক নন, তখনই তো আপনি মহাশূন্যে ভাসছেন। তো এই বিপদটা কে যাবে? ফলে মানুষ ক্রমশ বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন সেটাই ঠিক, বিজেপি ফাঁদ পেতেছে, তাতে পা দেওয়া উচিত নয়।